নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আসুন শোনা যাক আজকের গল্প, কত্তামার হাতা। মনটা আনন্দে কুলকুল করছে দিদির। ভগীরথপুরে সোমনাথদের দেশের বাড়িটা যে এত বড়, ও তা ভাবতেও পারেনি। কয়েকদিন আগে বাসর ঘরে গল্প করার সময় সোমনাথের বন্ধুরা বলেছিল বটে, প্রায় 100 বছরের পুরনো 3 মহলা বাড়ি, খানকুড়ি ইয়া ইয়া ঘর। ওদের রান্নাঘরটাই তোমাদের বাড়ির এই উঠোনের অর্ধেক। লোকে এখনো জমিদার বাড়ি বলে। শীতে ফি বছর আমরা ওখানে ছুটি কাটাতে যাই। গিয়ে দেখবে চলো বৌদি, কোন ফ্যামিলিতে তোমার বিয়ে হয়েছে। নিজের চোখে না দেখলে দিদি বিশ্বাসই করত না। বহরমপুর শহর থেকে মাত্র 40-45 মিনিটের ড্রাইভ, পাকা রাস্তা। গাড়ি সোজা জমিদার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। গাড়ি থেকে নেমে বাড়ির দেউড়ি দেখে ওর চক্ষু চড়ক গাছ। নহবতখানা বৈঠকখানা পেরিয়ে ভিতরে বিশাল উঠোন। একপাশে গৃহদেবী মা অন্নপূর্ণার নাট মন্দির, অন্য পাশে সার সার ঘর। সোমনাথের বন্ধুরা বলেছিল, সমর ঠাকুরদার আমলে ওদের দেউড়ির সামনে হাতি বাঁধা থাকত। রূপোর সেই হাওদা দেখলে তোমার মাথা ঘুরে যাবে বৌদি। সমর ঠাম্মা হাওদা জ্ঞাতিদের মধ্যে ভাগাভাগি হতে দেয়নি। এখনো সেটা বাড়ির একটা ঘরে সাজানো আছে। এমন বাড়িতে আর এমন পাত্রের সঙ্গে ওর বিয়ে হবে দিতি কখনো কল্পনা করেনি। হ্যাঁ, দেখতে শুনতেও মন্দ নয়। রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকে ওর দিকে তাকিয়ে থাকে। ক্লাস 9 থেকে এই ঘটকদের যাতায়াত শুরু ওদের বাড়িতে। কিন্তু ওর বাপি নিত্যপ্রিয় চট্টরাজ সবাইকে একদিন ভাগিয়ে দিয়েছেন। সোমনাথের সঙ্গে বিয়ের সম্বন্ধটা এনেছিল মায়ের এক সই বকুল মাসি। আত্মীয়তা সূত্রে তার ভগীরথপুরে যাতায়াত আছে। মাস দুয়েক আগে খাগড়ায় ওদের বাড়িতে এসে বকুল মাসি বলেছিল, বিয়ে পাস দিল, এবার দিদির বিয়ে দাও নিত্যপ্রিয়দা, একটা ভালো পাত্র আছে, তোমরা যদি চাও তাদের কাছে আমি কথাটা পারতে পারি। বকুল মাসি আরও বলেছিল, কলকাতায় রাজারহাটে ফ্ল্যাট, বহরমপুরে অজানা সংঘের কাছে দোতলা বাড়ি ছাড়াও ভগীরথপুরে বিশাল সম্পত্তির একমাত্র মালিক এই পাত্র। আমাদের দিদি রানী হয়ে থাকবে। কথাগুলো যখন বলছিল তখন দ্বিতীয় বাপির সঙ্গে ড্রয়িং রুমের সোফায় বসে টিভিতে রানী রাসমণি সিরিয়ালটা দেখছে। আগে রান্নার প্রোগ্রাম ছাড়া টিভিতে ও আর কিছু দেখতো না, কিন্তু যেদিন শুনেছিল রাসমণির অভিনয় করছে যে মেয়েটা, তার নামও ওর মতো দিতিপ্রিয়া, সেদিন থেকে সিরিয়ালটা দেখার জন্য সন্ধে 6:30টার মধ্যে বাড়িতে ফিরে আসে। নিজের বিয়ের কথা শুনে সেদিন দিতি উঠে বাইরে চলে গিয়েছিল। সাত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে ওর ছিল না, কেননা মনোময়দার প্রথম প্রেমপত্রটা সদ্য পেয়েছে এবং বাপির ভয়ে ঠিক করতে পারছে না কি উত্তর দেবে। মনোময়দা হলো ওর কলেজের বন্ধু সায়ন্তীর দাদা। হায়ার সেকেন্ডারি পাশ করেই বাপের শাড়ির দোকানে বসে গেছে। বহরমপুর শহরে ওদের শাড়ির দোকানের ভীষণ নাম ডাক। তবুও বাড়িতে বাপি আর মায়ের কথাবার্তা শুনে দিদির তখন মনে হচ্ছিল, আন্ডার গ্রাজুয়েট কোনো ছেলের সঙ্গে ওর বিয়ে দেওয়ার কথা বড়রা কেউ ভাববেই না। বাপি মা আর বকুল মাসির মধ্যে সেদিন আর কি কথাবার্তা হয়েছিল দিতি জানত না। বাপির হুকুমে পরদিনই ওকে ছবি তোলার জন্য ছুটতে হয়েছিল সূর্য সিনেমা হলের কাছে স্পটলাইট স্টুডিওতে। সেই ছবি দেখেই নাকি সোমনাথের মা ওকে পছন্দ করে ফেলেন। তখনই প্রথম দিতি মায়ের কাছে শোনে ওর হবু বর আইটি ইঞ্জিনিয়ার, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে চাকরি করে। বিয়ে করার জন্য 1 মাসের জন্য দেশে আসবে। ভিসা পেলে ওকেও নিয়ে যাবে লস অ্যাঞ্জেলেসে। শুনে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল দিতি। কলেজের বন্ধুদের মধ্যে যাদের সঙ্গে ওর সম্পর্ক ভালো, তারা বলেছিল, তোর কি ভাগ্য রে দিদি, তুই উইকেন্ডে হলিউডে বেড়াতে যাবি আর আমরা সাগরদিঘি, ডোমকল বা লালবাগে গিয়ে বরের সংসার সামলাবো। স্পোকেন ইংলিশটা ঝালিয়ে নে ভাই, তোকে তো আবার আমেরিকা গিয়ে ইংলিশে কথা বলতে হবে। বিয়ের আসরে এই সোমনাথকে প্রথম দেখে দিতি। শুভদৃষ্টির পর ক্যাবলার মতো হাঁ করে ওর দিকে তাকিয়েছিল। সেই মুহূর্ত থেকেই মনোময়দার কথাও ভুলে গিয়েছিল। বাসর ঘরে দিতি বুঝতে পেরেছিল সোমনাথ কম কথা বলে। বন্ধুরা নাগারে ওর ঢাক পেটাচ্ছে, কিন্তু তাদের মানা করছে না। আরও একটা জিনিস দিতির পরিষ্কার হয়ে গিয়েছিল,
বাবা নেই বলে মানুষটা মা ছাড়া অন্য কাউকে গুরুত্ব দেয় না। আজকালকার ছেলে তবুও বিয়ের আগে ওকে দেখতে পর্যন্ত আসেনি। মায়ের কাছে এসে বকুল মাসি বলেছিল, সোমনাথের মতো ছেলে আজকালকার যুগে পাওয়া যাবে না সই। মায়ের এত বাধ্য, বলে দিয়েছে মায়ের পছন্দই আমার পছন্দ। হবু শাশুড়ি যেদিন দেখতে এলেন সেদিন বাড়ির সবার কি উৎকণ্ঠা। একটাই প্রশ্ন করেছিলেন উনি, রান্না বান্না কিছু জানো মা? তাহলে বিদেশে আমার ছেলেটার একটু সুবিধে হবে। উত্তরটা দিতিকে দিতে হয়নি। তার আগেই মা আর জেঠিমা একসঙ্গে বলতে শুরু করেছিল, সে নিয়ে চিন্তা করবেন না দিদি, মেয়ে ভ্যারাইটি রান্না জানে। স্কুল কলেজে ছুটি থাকলেই বেলাদি রান্না ক্লাসে ওকে আমরা পাঠিয়ে দিতাম। লোক খাওয়াতেও খুব ভালোবাসে। কলেজে রান্নার কম্পিটিশনে 2বার চ্যাম্পিয়নও হয়েছিল। শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন হবু শাশুড়ি। একটা অদ্ভুত কথাও আলটপকা বলে ফেলেছিলেন, আমার শাশুড়ি মায়ের যেন রান্না পছন্দ হয়। উনি চলে যাওয়ার পর বাড়িতে আলোচনা হয়েছিল কথাটার মানে কি। সোমনাথের ঠাম্মা তো বছর 2 আগে মারা গেছেন। সোমনাথের ঠাকুরদার দ্বিতীয় বউ আছে নাকি? বহরমপুরে মেয়েরা বিয়ের বয়সী হলে অনেকেই ইন্দ্রপ্রস্থে বেলা ব্যানার্জি রান্নার স্কুলে গিয়ে ভর্তি হয়। শ্বশুরবাড়িতে যাতে লোকে আনাড়ি না বলে। রান্নার স্কুলে যত সব হিংসুটে মেয়েদের ভিড়। প্রথম দিনই অনন্যা বলে একটা মেয়ে ওকে প্রশ্ন করেছিল, তুই এসে ভিড় বাড়ালি কেন? তোকে যা দেখতে তোর তো এমনিতেই বিয়ে হয়ে যাবে। কি কারণে কে জানে মেয়েটা সেদিন থেকেই ওকে পছন্দ করে না। সোমনাথের সঙ্গে ওর বিয়ের কথাবার্তা পাকা হয়ে যাওয়ার খবরটা শুনে এই অনন্যাই নাকি মুখ বেঁকিয়ে বলেছিল, পাত্র আইটি ইঞ্জিনিয়ার না ছাই, যে অত ভালো চাকরি করে সে ঘাগড়ার মেয়েকে বিয়ে করতে যাবে কেন? কলকাতায় মেয়ে খুঁজবে। দেখ গে আমেরিকার কোনো রেস্টুরেন্টে বোধহয় বাসনপত্র মাঝে। দিতির বাবা ভালো করে খোঁজ নিয়েছেন তো? এইসব শুনে দিতি একটু ভয় পেয়ে গিয়েছিল। সত্যিই যদি এমনটা হয় তখন তো সারা জীবন কেঁদেও কুল পাবে না। বিয়ের পর অষ্টমঙ্গলা অবধিও সোমনাথের কাছে সহজ হতে পারেনি দিতি। রাতে ওর চোখ যখন ঘুমে ঢলে আসে তখন মানুষটা ল্যাপটপে নিবিষ্ট মনে কাজ করে। জিজ্ঞেস করলে বলে অফিসের কাজ, আমেরিকায় এখন দুপুর, এখান থেকে অফিসের কাজ খানিকটা এগিয়ে রাখছি। কথাটা সত্যি কিনা যাচাই করার জন্য বাপিকে ঘুরিয়ে দিতি প্রশ্ন করেছিল। কড়া গলায় বাপি বলেছিল, লস অ্যাঞ্জেলেসের সঙ্গে আমাদের দেশের সময়ের তফাৎটা প্রায় 12 ঘন্টা। আমাদের যখন রাত্রির ওদের তখন দুপুর। এটা তোমার জানা উচিত খুকি। খবরদার, সোমনাথ যখন অফিসের কাজে ব্যস্ত থাকবে তুমি ওকে ডিস্টার্ব করবে না। সোমনাথের বহরমপুরের বাড়িটা ভাগীরথী নদীর একেবারে ধারে। বারান্দায় কি বাতাস! সন্ধেবেলায় সেখানে বসে ফোনে মায়ের সঙ্গে কথা বলতে কি যে ভালো লাগে। একদিন দিদি বারান্দায় বসে আছে, এমন সময় কোত্থেকে সোমনাথ এসে বলল, মায়ের খুব ইচ্ছে কয়েকদিনের জন্য আমরা ভগীরথপুরের দেশের বাড়িতে গিয়ে থাকি। তুমি গোছগাছ করে নাও, কাল সকালেই আমরা রওনা হব। ব্যাস, আর কোনো কথা নয়। মানুষটা তো বলেই খালাস, দেশের বাড়িতে ওর শরিকরাও থাকেন। তারা কেমন ধরনের, মানুষটা কোনো আইডিয়া দিল না। সুটকেসে কি নিয়ে যাবে তা ঠিক করার জন্য মায়ের সঙ্গে 2-3 ফোনে কথা বলতে হলো দিদিকে। ভয়ে ভয়ে শেষ পর্যন্ত একটা সালোয়ার কামিজ সঙ্গে নিয়েছে। কিন্তু ভগীরথপুরে পৌঁছোর মনে হলো কি ভুলই না করেছে। বরণের সময় আশপাশ থেকে সোমনাথের যে তুতো বোনেরা হাজির হলো তাদের অনেকেরই পরনে জিন্স আর টপ। 3 মহলা বাড়ি ভর্তি লোকজন, সবাই দেউরির সামনে হাজির। আশপাশ থেকে কত কি মন্তব্য। গাড়ি থেকে নামার পরই সব দিদির কানে আসছে, কি সুন্দর বউ হয়েছে গো সমর, এ তো সোনম কাপুর, গায়ের রং মাখনের মতো, টানা টানা চোখ, ঠিক হলো নাক, হাতে ঝাঁপি দড়িয়ে দিলে একেবারে লক্ষ্মী প্রীতি মেয়ে। কর্তামা বেঁচে থাকলে খুব খুশি হতেন বউ দেখে। যাই বলো বাবু, এ বউ আমাদের গায়ে মানায় না। কে বলেছে গায়ে থাকবে? বউকে তো সমু আমেরিকায় নিয়ে যাবে। টুকরো কথাগুলো কানে আসছে আর মনটা আনন্দে ভেসে যাচ্ছে দিদির। শাশুড়ি মা ওকে যখন মন্দিরে নিয়ে গেলেন তখন অন্নপূর্ণা মায়ের বিগ্রহের সামনে দাঁড়িয়েও প্রার্থনা করল, মা দেখো ওদের এত সুন্দর সংসার, দেখো যেন
কোনো ভুল চুক করে না ফেলি। মা বুদ্ধি করে সঙ্গে পাঠিয়ে দিয়েছে টিটোকে। ওর ছোট ভাই ক্লাস 10-এ পড়ে। সেই মাঝে মধ্যে এসে খবর দিচ্ছে, দিদিভাই, জামাইবুড়া সবাই এখন বৈঠকখানায় বসে বন্দুক পরিষ্কার করছে তারপিন তেল দিয়ে। বন্দুক কেন রে? টিটো উৎসাহে টকবক করতে করতে বলল, জামাইবাবুরা 3-4 ভাই মিলে আর শিকার করতে যাবে, আমাকেও সঙ্গে নিয়ে যাবে বলেছে। মাইল 5 দূরে এখানে কোথায় যেন একটা ঝিল আছে, সেখানে শীতের সময় বগারি পাখি আসে শয়ে শয়ে। সেই পাখির মাংস নাকি খুব টেস্টি। জামাইবাবু নিজে সেই মাংস রান্না করবে আর তোকে চিকেন বিরিয়ানি রান্নার দায়িত্ব দেবে। দেখিস দিদি ভাই, বহরমপুরের নাম ডোবাসটা যেন। মাঝে মাঝে মোবাইলেও ফিসফিস করে আগাম খবর দিচ্ছে টিটো। এদিক থেকে যা বলার আমি বলছি, ওদিক থেকে তুই কিচ্ছু জিজ্ঞেস করিস না। শোন, একটু পরেই এরা তোকে কিচেনে নিয়ে যাওয়া দিদি ভাই, জামাইবাবুদের কর্তামার আশীর্বাদ নিতে। কে রে এই কর্তামাটা? তাকে তো কই দেখলাম না। দিতি বুঝতে পারল টিটো সোমনাথের ঠাম্মার কথা বলছে। আশপাশে ননদদের 2-3 জন বসে। চাপা গলায় দিতি বলল, পরে শুনিস। শুনে ওদিক থেকে টিটো বলল, তোর জন্য আরো একটা ইন্টারেস্টিং খবর আছে, দেখা হলে বলবো। সত্যি সত্যি মিনিট 5 পর শাশুড়ি মা এসে বললেন, বৌমা, একবার রান্নাঘরে চলো। তোমার দেওর ননদরা সব আবদার ধরেছে আজ রাতে তোমার হাতে রান্না খাবে। শোনো, ঘুমটা দিয়ে নাও, ঘুমটা না দিয়ে কখনো হেসেলে ঢুকো না যেন। অন্দরমহলের একতলায় কিচেন। সিঁড়ি দিয়ে নেমে রান্নাঘরে ঢোকার মুখেই দেওয়ালে ঝোলানো এক বয়স্ক মহিলার ছবি চোখে পড়ল দিদির। গরদের শাড়ি পরা। ছবিটা দেখিয়ে শাশুড়িমা বললেন, ইনি হচ্ছেন আমার শাশুড়িমা, বাড়ির সবার কর্তামা। একে প্রণাম করো বৌমা, চেষ্টা করো ইনি যাতে খুশি থাকেন। শুনে 2 হাত কপালে ঠেকিয়ে কর্তামাকে প্রণাম করল দিদি। কিন্তু চোখ খুলেই ওর মনে হলো কর্তামা রাগি রাগি মুখে ওর দিকে তাকিয়ে আছেন। চোখের মণিটা যেন জ্যান্ত। লালবাগের নবাব প্যালেসে একবার 2টো বাচ্চা ছেলের ছবি ওকে বাপি দেখিয়েছিল। বলেছিল, ডান বাঁ যেদিকেই তুই যাস না কেন মনে হবে বাচ্চা দুটো তোকে লক্ষ্য করে যাচ্ছে। কথাটা মনে পড়ায় দিদির গাটা কেমন যেন ছমছম করে উঠল। রান্নাঘরে ঢুকে ওর মনে হলো বিয়ের দিন সোমনাথের বন্ধুরা ঠিকই বলেছিল। বিশাল বড় ঘর, হেসেলের 2টো অংশ। একদিকে আমিষ রান্নার ব্যবস্থা, 4 বার্নারের গ্যাস ওভেন, বাসনপত্র সব স্টেনলেস স্টিলের। একটা মাইক্রো ওভেনও চোখে পড়ল ওর। অন্যদিকে নিরামিষ রান্নার জায়গা, হাঁড়ি কড়াই খুন্তি ডেকচি সব পেতলের। পাশেই পুরনো দিনের মাটির উনুন, একটা টুল, 2টো পিঁড়ি ও হাত পাখা, খুব যত্ন করে সাজানো। ঠিক মাঝখানে একটা ডাবল ডোর ফ্রিজ। শাশুড়িমা বললেন, বেলা 4টের মধ্যে ছেলেরা শিকার করে ফিরবে। বগারির মাংসটা সময় রান্না করবে বলেছে। বিরিয়ানি আর বুরানি করার কথা তুমি মাথায় রেখো বৌমা। যদি সময় পাও আমসত্ত্বের চাটনি করে রাখতে পারো। আমার মনে হয় আর কিছু করার দরকার নেই। কাজের বামনি তোমাকে হেল্প করার জন্য থাকবে মা। ও হেসেলে সব জানে, তোমার যা যা দরকার ওর কাছ থেকে চেয়ে নেবে। কি মনে হলো দিদি জিজ্ঞেস করলো, আপনার ছেলে রান্নাও করতে পারে নাকি মা? হ্যাঁ, ঠাম্মার কাছে শিখেছে, কর্তামা দারুণ রাঁধতেন। কি মনে হলো দিদি জিজ্ঞেস করলো, আপনার ছেলে রান্নাও করতে পারে নাকি মা? হ্যাঁ, ঠাম্মার কাছে শিখেছে, কর্তামা দারুণ রাঁধতেন। মুর্শিদাবাদ জেলার ডিএম পর্যন্ত রান্না খেয়ে ধন্য ধন্য করে গেছেন। কাশিমবাজার রাজবাড়ির লোকজন ও রান্না এত পছন্দ করতেন, পালা পার্বণ এলেই ওকে ডেকে নিয়ে যেতেন। কর্তামা বলতেন, রান্নাঘর হলো মন্দির, শুদ্ধ দেহে পবিত্র মনে রান্না না করলে তা সুস্বাদু হয় না। ওকে দেখার সৌভাগ্য তোমার হলো না মা। বছর 2 হলো উনি গত হয়েছেন, কিন্তু এখনো আমাদের মনে হয় উনি এই ঘরের আশপাশে কোথাও আছেন। আমরা প্রায়ই সেটা টের পাই। কথাটা শেষ করে শাশুড়িমা হাত জোর করে কাকে যেন প্রণাম জানালেন। বিকেলে কাজের বামনি মাসিকে কিচেনে দেখে দিদি নার্ভাস হয়ে গেল, যেন মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছে। তখনই ও আবিষ্কার করলো
রান্নাটা কতজনের জন্য করতে হবে কেউ ওকে বলেনি। ইস, দুপুরে শাশুড়ি মায়ের কাছে ওর জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। সোমনাথের বন্ধু আর জ্ঞাতিদের নিয়ে বাড়িতে আজ প্রায় 20-25 জন লোক। লাঞ্চের সময় দিতি লক্ষ্য করেছে, বাইরের কেউ নিমন্ত্রিত কিনা তাও ও জানে না। এত লোকের জন্য কোনোদিনও ও চিকেন বিরিয়ানি বানায়নি। দিতি গুলিয়ে ফেলল কতটা চাল ও নেবে। বামনি মাসি কলা পাতায় ঢাকা দেওয়া একটা স্টিলের ডেকচি সামনে রেখে বলল, নাও বৌমা, এতে মুরগির মাংস আছে। কলা পাতা তুলে দিতি আন্দাজ করলো প্রায় কেজি 5 মতো মাংস আছে, তবে পিসগুলো বড় বড়, ছোট করে নিলে ভালো হয়। কিন্তু এবারের লোকেরা কত বড় মাংসের পিস পছন্দ করে তা কে ওকে বলে দেবে? কর্তাবার ছবিটার পাশ দিয়ে কিচেনে ঢোকার সময় দিতির মনে হয়েছিল উনি ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছেন। তখন থেকেই ওর টেনশন শুরু। বহরমপুরে বাড়িতে যখন ও বিরিয়ানি রান্না করে তখন চট করে রান্নার বই দেখে নেয়। বহরমপুরের বইমেলা থেকে রুকমা দাক্ষীর লেখা দুটো রান্নার বইও কিনে রেখেছিল। রান্না করার সময় বই দুটো ওকে খুব হেল্প করে। তাছাড়া ওর নিজস্ব একটা রান্নার ডায়েরিও আছে, টিভির প্রোগ্রাম শুনে লিখে রাখা। বিরিয়ানির কত রকম ভ্যারাইটি, বেশি মশলা দেওয়া না মাঝারি, কোনটা করবে দিতি বুঝে উঠতে পারল না। মায়ের কাছে একবার ফোন করে জেনে নিলে ভালো হতো, কিন্তু ফোনটাও আবার রেখে এসেছে উপরতলার ঘরে। মন্দিরের দিক থেকে কাঁসর ঘণ্টার আওয়াজ ভেসে আসছে। সন্ধ্যারতি নিয়ে শাশুড়ি মায়েরা এখন ব্যস্ত। দুপুরে শাশুড়ি মা বলেই দিয়েছিলেন রান্নার সময় হাজির থাকতে পারবেন না। বিকেল হওয়ার পর থেকে ননদদেরও কারোর দেখা নেই। সম্ভবত ওরা টিভির সামনে বসে পড়েছে সিরিয়াল দেখার জন্য। বিয়ের চক্করে রানী রাসমণি সিরিয়ালের 10-12টা এপিসোড দিদির দেখা হয়নি। জগদম্বার সঙ্গে মথুরবাবুর বিয়েটা শেষ পর্যন্ত হলো কিনা ও জানে না। রাসমণি দিতিপ্রিয়া কি পারল বাবু রাজচন্দ্র দাসকে বোঝাতে? জগদম্বাও কি রাজি হলো মথুরবাবুকে বিয়ে করতে? আহারে, করুণার ছেলে ভূপালের কি হবে? এসব কৌতূহলের মাঝেও দিদির মনে পড়ল, এই রে, অ্যালুমিনিয়াম ট্রে বা ফয়েল কই? বিরিয়ানির সঙ্গে মাংস মেশানোর সময় ও তাহলে কি করবে? বহরমপুরে দরকার হলে টিটোই চট করে কিনে আনে স্পেন্সার্সের দোকান থেকে। এখানে কি হবে? এতগুলো প্রশ্নর মাথায় ঘোরাফেরা করছে। গ্যাস ওভেনের সামনে ওকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বামনি মাসি জিজ্ঞেস করল, হ্যাঁ গাবু, গা ধুয়ে এসো তো? দিদি অবাক হয়ে জিজ্ঞেস করল, গা ধুতে হবে কেন? নইলে যে কর্তামা রাগ করবেন। বাসি কাপড়ে কেউ রান্না করুক উনি চান না। যাও বউ, চট করে গা ধুয়ে কাঁচা শাড়ি পরে এসো। ঘুমটা দিতে ভুলোনি যেন। ততক্ষণে চালটা ধুয়ে সাইজ মতো মাংস কেটে আর মশলা বেটে বাকি জোগাড় আমি করে রাখবো। দুপুরে কিচেনে দাঁড়িয়ে শাশুড়ি মা বলেছিলেন বটে, চেষ্টা করো কর্তামা যাতে খুশি থাকেন, কিন্তু শীতের এই বিকেলে গা ধোয়ার কথাও ভাবতে পারল না। এমনিতেই ওর একটু সর্দির ধাত আছে। কি মনে হলো দিতি জিজ্ঞেস করে বসলো, যদি গা ধুয়ে না আসি? সর্বনাশ হবে বৌমা, কর্তামা তোমাকে রান্না করতেই দেবেন না। তেনার যে সাপ আছে। যাও যাও, তুমি আর দেরি করো না। আসার সময় দেখলুম ছোটদাদা বাবুরা বগরির ছাল ছাড়িয়ে ফেলেছে। রান্নাঘরে ওরা একবার ঢুকে পড়লে তুমি কিন্তু গ্যাসের উনুন ফাঁকা পাবে না। বিরিয়ানি করতে 1-2.5 ঘন্টা সময় তো তোমার লাগবেই। রাত 9টার মধ্যে রান্না বান্না তোমার শেষ করে ফেলতে হবে, নইলে কর্তামা ক্ষেপে যাবেন। বামনি মাসি এমন তাড়া লাগালো যে চিকেন ম্যারিনেট করেই দিদি চট করে দোতলায় উঠে গেল। 15 মিনিটের মধ্যে গা ধুয়ে তাতে নতুন একটা শাড়ি পরে হাতে মোবাইল ফোনটা নিয়েও যখন নিচে নামছে তখন সিঁড়ি দিয়ে টিটো লাফাতে লাফাতে উঠছে। ওকে দেখেই বলল, দিদিভাই, তোকেই খুঁজছিলাম। সোমনাথদা জানতে চাইছিল তোর বিরিয়ানি কি তৈরি হয়ে গেছে। এক বেলাতেই জামাইবাবু থেকে সোমনাথদা? দিতি একবার ভাবলো ধমক দেয়, কিন্তু কি একটা ইন্টারেস্টিং খবর দেওয়ার কথা যেন টিটো। সেজন্য মাথা ঠান্ডা রেখেও বলল, এই গিয়ে শুরু করব, আমার 1-2 ঘন্টা লাগবে। তুই কি রে দিদিভাই, এত ঢিলে হলে চলে? তাহলে সোমনাথদা কখন রান্না করবে? ওরে বাস, সোমনাথদার জন্য তোর প্রাণ উতলে উঠছে বলে মনে হচ্ছে। মানুষটা খুব ভালো রে দিদিভাই, জানিস আজ আমাকে বন্দুক চালানো শিখিয়ে দিয়েছে। আরও কি বলেছে শুনবি? বলল, হায়ার সেকেন্ডারি পরীক্ষাটায় ভালো রেজাল্টের চেষ্টা করো ভাই,
তোমাকে আমি আমেরিকায় নিয়ে যাব, ওখানে কত ধরনের স্ট্রিম, ওখানে তুমি পড়াশোনা করবে, অবশ্য তোমার বাপির যদি মত থাকে তাহলে। তুই কি একটা ইন্টারেস্টিং খবর দিবি বলেছিলি জানো? তোর বিয়ের আগে সোমনাথদার মা তারাপীঠে কোন এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন তোর আর সোমনাথদার ঠিকুজি কুষ্টি নিয়ে। জোটক মিলিয়ে সেই জ্যোতিষী বলেছেন 36টার মধ্যে 26টা নাকি মিলে গেছে, তোর জন্য নাকি সোমনাথদার কপাল খুলে যাবে। জ্যোতিষীরা ওরকম বলেই। কিচেনে বামনি মাসির সব জোগাড় করে রাখার কথা। কথাটা মনে পড়তেই ফের বুকের মধ্যে টেনশন শুরু হয়ে গেল দিদির। কতটা কি করলো সেটা দেখার জন্য ব্যগ্র হয়ে উঠল। সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে নামতে নামতে দিদি বলল, এখন সন্ধে 6টা বাজে, তো সোমনাথদাকে গিয়ে বল ঠিক 8টার সময় কিচেনে আসতে, একটা বার্নার ওকে ছেড়ে দেবো মাংস রাঁধার জন্য। বিরিয়ানি রান্নায় নানা ঝকমারি, মাংসটাকে আলাদা তৈরি করে নিতে হয়। রূপমাদাকে রেসিপি স্মরণ করে দিদি রান্না শুরু করে দিল। রান্নায় আসল জিনিস হলো 2 পরি, পরিমাণ আর পরিমাপ। রান্না ক্লাসে বেলাদি বলতেন, এই দুটো সম্পর্কে অনুমান ক্ষমতা যার যত বেশি, তার হাতের রান্না তত সুস্বাদু হয়। কথাটা মাথায় রেখে চট করে একটা বার্নার জ্বালিয়ে ম্যারিনেট করে রাখা চিকেন দিদি পরীক্ষা করে নিল। তখনই দেখতে পেল বামনি মাসি জোগাড়ের কাজ ঠিকঠাক করে রেখেছে। ফোড়নে গরম মশলা, জায়ফল, জয়িত্রী, সাজিরা, শামরিচ, মিঠা আতর, খোয়া ক্ষীর, দুধে ভেজানো জাফরান, গোলাপ আর কেওড়া জলের শিশি সব হাতের সামনে। খুব বেশি সময় হাতে নেই। বড় বার্নারটায় মাংস বসিয়ে অন্য একটা বার্নার জ্বালিয়ে দিতে পেঁয়াজ ভাজার কাজ শুরু করে দিল। এই কাজটা ওকে বহরমপুরে রান্না করার সময় করতে হতো না। বিরিয়ানিতে বেরেস্তা মানে ভাজা পেঁয়াজ দিলে অন্যরকম স্বাদ হয়। স্পেন্সার্সের দোকানেই বেরেস্তা কিনতে পাওয়া যায়, ভগীরথপুরে তা পাবে কোথায়? পেঁয়াজের ঝাঁঝে ওর চোখ জ্বালা জ্বালা করতে লাগলো। ইস, ওকে রান্নার পরীক্ষা দিতে হবে জানলে খাগড়ার বাজার থেকেও চন্দ্রমুখী আলু কিনে আনতে পারত, সেই সঙ্গে একটু বেশি দামের বিরিয়ানি মশলাও। ক্লাসে বেলাদি বারবার বলতেন, রান্নার ইনগ্রিডিয়েন্টস তোমরা সব সময় হাতের কাছে পাবে না, কিন্তু যা আছে তাই দিয়েই টেস্টি রান্না করাটা হলো স্কিল। মাথায় ঘোমটা দিয়ে কিচেনে ঢোকার কথা দিতি একেবারে ভুলে মেরে দিয়েছিল। মাংস কষানোর ব্যস্ততায় ও খানিকটা আনমনাও। হাত বাড়িয়ে নিরামিষ হেসেলের দিক থেকে পেতলের হাতাটা নিয়ে আসার সময় হঠাৎ অঘটন। হাতাটা কে যেন খুব জোরে ওর কপালে ঠুকে দিল। যন্ত্রণায় দিতি উফ করে কুকিয়ে উঠল। পলকের মধ্যে চোখের সামনে অসংখ্য তারা, সেগুলো মিলিয়ে যেতে এই কপালে হাত দিয়ে দিদি বুঝতে পারল জায়গাটা ফুলে গেছে। চোট আঘাত ও একেবারে সহ্য করতে পারে না। একবার হাতে বলতা কামড়েছিল বলে বাড়ির সবাইকে অতিষ্ঠ করে তুলেছিল। বেলা দিয়ে ক্লাসে সবজি কাটতে গিয়ে একবার আঙুল কেটে গিয়েছিল। ওই সামান্য কারণেও ওর জন্য বেলাদিকে ডাক্তার ডাকতে হয়েছিল। অনন্যারা মুখ বেঁকিয়ে বলেছিল, মোমের পুতুল, ন্যাকামো দেখলে গা জ্বলে যায়। আজ তো পেতলে সলিড হাতা, ব্যথা হওয়ারই কথা। মেঝেতে বসে বামনি মাসি কি যেন করছিল। কাতরানোর আওয়াজ শুনে উঠে এসে ওর কপাল দেখে আঁতকে উঠল। জানতুম একটা কিছু হবে, তুমি না বলে কয়ে নিরামিষ হাতা নিচ্ছিলে কেন বৌমা? ইস, আমারই দোষ, তোমায় আগেই বলে দেওয়া উচিত ছিল। নিরামিষের দিক থেকে কিছু নেওয়ার সময় কর্তামাকে একবার জিজ্ঞেস করে নিও, উনি সাপ দিয়ে গেছেন। ওকে জিজ্ঞেস না করে কেউ যদি ওর হেসেলের কোনো কিছুতে হাত দেয় তাহলে অঘটন ঘটবে। বামনি মাসি ধরে নিয়ে গিয়ে টুলের ওপর বসিয়ে দিল। তারপর ফ্রিজ থেকে আইস কিউব বের করে ওর কপালে খানিকক্ষণ ঘষে দিয়ে বলল, এইবার বুঝতে পেরেছি বৌমা, তুমি ঘুমটা দাওনি বলে কর্তামা খুব রেগে আছেন। যাও, বাইরে গিয়ে কর্তামার কাছে ক্ষমা চেয়ে এসো। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দাঁড়িয়ে দিতি। এমনটা হয় নাকি? সত্যিই কর্তামার বিদেহী আত্মা এই রান্নাঘরের আশপাশে ঘোরাঘুরি করেন? সত্যি বলতে কি, শাশুড়িমা যখন বলেছিলেন তখনও গুরুত্ব দেয়নি। একবিংশ শতাব্দীর মেয়ে হয়েও ওকে এইসব অন্ধ কুসংস্কার মানতে হবে? কিন্তু বামনি মাসিও তো একই কথা বলছে, কি সব সাপ টাপের কথা বলে বহরমপুরে কেউ বিশ্বাসই করবে না। বামনি মাসিকেও জিজ্ঞেস করলো, তুমি কতদিন এ বাড়িতে আছো মাসি? এ কর্তামার আমল থেকে, সে অনেক বছর হয়ে গেল।
সাপ টাপের কথা তুমি বিশ্বাস করো? কি বলছো তুমি বৌমা? চোখের সামনে কত ঘটনা দেখেছি। তোমার এক খুড়শাশুড়ি সাপের কথা বিশ্বাস করতো না। একবার জেদ ধরে কর্তামার মাটির উনুন জ্বালাতে গিয়ে পুড়ে গিয়েছিল। ভয় আর কোনোদিন সে ভগীরথপুরে আসেনি। শোনো বৌমা, এবারই গৃহদেবী হলেন মা অন্নপূর্ণা। কর্তামা বিশ্বাস করতেন মা অন্নপূর্ণা শুধু মন্দিরেই নন, এই রান্নাঘরেও বিরাজ করেন। তাই শুদ্ধ চিত্তে হেসেলে ঢোকার কথা উনি বলতেন। এই যে নিরামিষের যত কড়াই, হাতা, খুন্তি, বাটি, গেলাস, থালা দেখছো, সবই নাকি মা অন্নপূর্ণা ওকে দিয়েছিলেন। মায়ের আশীর্বাদে কর্তামার হাতে রান্না অমৃত হয়ে উঠত। এই হেসেলটা ছিল ওর প্রাণ। কোনো রকম অনাচার উনি সহ্য করতে পারতেন না। কর্তামার মৃত্যু হয়েছিল কিভাবে? বছর দুয়েক আগে ভগীরথপুরে প্রচণ্ড ঝড় জল হলো। বৃষ্টি থামার পর তোমার শাশুড়ি মা এই ঘরে এসে দেখেন কর্তামা নিথর হয়ে পড়ে আছে। এই ঘরের মায়া তারপরও উনি ছাড়তে পারেননি। উনি আশপাশেই আছেন। তুমি ওর আশীর্বাদ চেয়ে নাও বৌমা, দেখবে তোমার বিরিয়ানি খেয়ে সবাই প্রশংসা করবে। কপালের ব্যথা খানিকটা কমার দিকে। মাথায় ঘুমটা দিয়ে দিতি কিচেনের বাইরে বেরিয়ে এলো। কর্তামার ছবির সামনে দাঁড়াতেই ওর চোখ উপচে জল বেরিয়ে এলো। জোর হাতে মনে মনে বলল, না জেনে অন্যায় করে ফেলেছি, আপনি আমায় ক্ষমা করুন কর্তামা। কথাটা বিড়বিড় করে বলার পর ছবির দিকে তাকিয়েও বুঝতে পারল কর্তামা প্রসন্ন হয়েছেন। সঙ্গে সঙ্গে দিতি বুকে বল পেল। এরপর ঘন্টা দুয়েক সময় কোথা দিয়ে চলে গেল দিতি টেরও পেল না। মাঝে অবশ্য ভিডিও কল করে মায়ের সঙ্গে বাড়তিনিক কথা বলতে হলো ওকে। প্রথমবার মাংস কষানোর সময়, দ্বিতীয়বার চাল সেদ্ধ করার সময়, শেষবার মাংস আর ভাত মেশানোর সময় ছবি তুলে ও পাঠাতে লাগলো মাকে। ওদিক থেকে মায়ের গ্রিন সিগন্যাল পাওয়ার পর বিরিয়ানি মনঃপুত হলো দিতির। আভেন থেকে কড়াইটা যখন ও নামালো তখন দেখলো বামনি মাসি ঘরে নেই। ঘাড়ের কাছে সোমনাথ দাঁড়িয়ে। চোখাচোখি হতেই সোমনাথ হেসে বলল, গন্ধটা তো ভালোই বেরিয়েছে দিদি। এত লোকের বিরিয়ানি তুমি একা সব করলে কি করে? দিদি বলল, কে বলেছে একা? বামনি মাসি এতক্ষণ ছিল, সেই সব জোগাড় করে দিয়েছে। বামনি মাসি? সোমনাথ অবাক। তাকে পেলে কোথায়? সে তো আসেনি। মাসির ধুম জ্বর, সে খবর পাঠিয়েছিল আসতে পারবে না। কেন, কেউ তোমায় কিছু বলেনি? বামনি মাসি আসেনি? শুনে বিস্ফারিত চোখে তাকিয়ে রইল দিতি। এতক্ষণ তাহলে কে রান্নাঘরে ওকে সঙ্গ দিল? ওর চোখ দেখে সোমনাথ যা বোঝার বুঝে নিল। তারপর বলল, বামনি মাসির কথা কাউকে বলার দরকার নেই। একটা কাজ করো, ওপরের কাবার্ডে অ্যালুমিনিয়ামের ট্রে আর ফয়েল আছে, তোমার জন্য আমি এনে রেখেছি। ট্রে বের করে মাংস আর ভাতের মিক্সচারটা ঠিকঠাক লেয়ার আর ভলিউমে করে ফেলো। তেমন হলে আমি তোমায় হেল্প করতে পারি। কর্তামা যেভাবে করতো আমাকে তা শিখিয়ে গেছে। সোমনাথের পরনে গরদের পাঞ্জাবি, গালে ট্রিম করা দাড়ি। ওর দিকে তাকিয়ে দিতির মনে হলো রাসমণির এপিসোড থেকে বাবু রাজচন্দ্র দাস ওর সামনে হাজির হয়েছে। নিজেকেও রাসমণির দিতিপ্রিয়া বলে মনে হতে লাগলো। ভগীরথপুরে পা দেওয়ার পর থেকে এ নিয়ে তৃতীয়বার ওর মনটা আনন্দে কুলকুল করে উঠল। না, এই মানুষটার ওপর ভরসা রাখা যায়। কত দিকে নজর। ও বলল, ট্রে আর ফয়েল তুমি বের করে দাও, তোমাকে আর কিছু করতে হবে না। শুধু দেখো আমি কর্তামার মতো ঠিকঠাক করতে পারছি কিনা। কথাটাও শেষ করতে না করতেই ননদকুল হৈ হৈ করে হাজির রান্নাঘরে। বৌদি, তুমি কি সুন্দর রান্না করো গো, গন্ধ পেয়ে আমরা চলে এলুম টিভি ছেড়ে। তোমার বিরিয়ানি তো দেখছি আজ সুপার হিট হয়ে যাবে। রাতের বেলায় ছোটখাটো পিকনিকের মতো হয়ে গেল। বাড়ির পিছন দিকে পুকুর আর খিড়কির মাঝে ফাঁকা জায়গাটায় সুন্দর কারুকাজ করা চাঁদোয়া দিয়ে একটা ম্যারাপের মতো সাজিয়ে রেখেছিল তুতো দেওরেরা। সেখানে বুফের আয়োজন। ডিনারের আগে ননদেরা কেউ গান গাইল, কেউ মিউজিকের সঙ্গে নাচল। ননদদের অনুরোধে রবি ঠাকুরের প্রেমের গান শোনালো সোমনাথও। প্রেমেরও জোয়ারে ভাসিব দোহারে। শয়তান টিটোটা বোধহয় ননদদের কাউকে বলেছিল দিদিভাইও গান জানে। ব্যাস, সবাই মিলে ধরল, বৌদি
তোমাকেও গান গাইতে হবে। শেষে শাশুড়ি মায়েরা যখন বললেন তখন দিতি গেয়ে শোনালো রবি ঠাকুরের আরেকটা প্রেমের গান, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। ওর গান শেষ হওয়ার পর হাততালি আর থামে না। বুফে শুরু হওয়ার আধ ঘন্টার মধ্যেই বিরিয়ানি শেষ। ডিনারের শেষে শাশুড়ি মা ওকে ডেকে বললেন, এসো বৌমা, তোমার জন্য একটা উপহার আছে। কর্তা মা নাতবউয়ের জন্য একটা সাতনরি হার রেখে গিয়েছিলেন, সেটা আজই তোমায় দেওয়া উচিত। কথাটা বলে উনি গলায় সোনার হারটা পরিয়ে দিলেন। তারপর বললেন, বাহ, তোমাকে খুব সুন্দর বানিয়েছে। রাত 10টায় নিজের ঘরে ঢুকে দিতি আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সাতনরি হার খুলে রাখার সময় ও দাম আন্দাজের চেষ্টা করলো। 50-60 বছর আগেকার তৈরি, অথচ তার কি ডিজাইন। তখনই দেখলো সোমনাথ ওর পিছনে এসে দাঁড়িয়েছে। একটু ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে এসেও বলল, তোমাকে রানীর মতো লাগছে। সোমনাথকে নয়, আয়নায় বাবু রাজচন্দ্র দাসকে যেন দেখতে পেল দিতি। গলায় সাতনরি হার, নিজেকে রাসমণির দিতিপ্রিয়া মনে হতে লাগলো ওর। তখনই কপালের দিকে চোখ গেল। পেতলের হাতা ঠুকে যাওয়ার পর জায়গাটা ফুলে গিয়েছিল। আশ্চর্য, এখন তার চিহ্ন মাত্র নেই। শেষ হলো শ্রীরূপক সাহার লেখা গল্প কত্তামার হাতা। ভালো লাগলে জানাবেন, লাইক করবেন, আর ওনার লেখা অন্য গল্পগুলো শুনে দেখবেন। যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।